নমস্কার, নিউজ প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনার সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। রাজ্যের মৎস্য চাষ ও মৎস্য সম্পদ উন্নয়নকে আরো গতিশীল করতে আগরতলার গোর্খাবস্তি মৎস্য অধিদপ্তরের কার্যালয়ে অনুষ্ঠিত হলো রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস, মৎস্য দপ্তরের সচিব অধিকর্তা, জেলা, মহকুমা ও রাজ্য স্তরে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। উপস্থিতিতে আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আগরতলা গোর্খাবস্তিস্থিত মৎস্য অধিদপ্তরের কার্যালয়ের কনফারেন্স হলে শুক্রবার অনুষ্ঠিত হয় মৎস্য দপ্তরের রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক। এই বৈঠকে অংশ নেন দপ্তরের সচিব, অধিকর্তা, জেলা ও মহকুমা স্তরের আধিকারিক সহ রাজ্য স্তরের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। বৈঠকে রাজ্যের মৎস্য চাষের বর্তমান অবস্থা, বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যজীবীদের কল্যাণে গৃহীত পদক্ষেপ নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়। উপস্থিত আধিকারিকদের কাছ থেকে জেলার ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে রিপোর্ট নিয়ে বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। তিনি মৎস্য উৎপাদন বৃদ্ধি, আত্মনির্ভরতা অর্জন এবং মৎস্যজীবীদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে সকল আধিকারিককে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। কী কারণে সে ট্রান্সপারেন্ট থাকলো, এই সমস্ত বিষয়ের উপর কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে দিনভর আলোচনা হবে। আজকের এই রিভিউ মিটিং সম্পূর্ণ অফিসিয়াল মিটিং। আমাদের সাব ডিভিশনাল অফিসার থেকে শুরু করে স্টেট লেভেল আমাদের হায়ার অথরিটি সবাই রয়েছেন। তো আমরা একটা কম্প্রিহেন্সিভ আলোচনা করব এবং আমার বিশ্বাস গত বছরও কিন্তু আমরা মৎস্য দপ্তরে এই বা ত্রিপুরা রাজ্যে আমরা কিন্তু অনেকটাই ভালো কাজ করতে পেরেছি এবং আমাদের সাফল্য অনেকটাই আছে। কোথাও কোথাও নিশ্চয়ই কিছু না কিছু ঘাটতি থাকবে, সেটাকেও আমরা আলোচনা করব এবং কিভাবে আগামী দিন সেটাকে রেকটিফিকেশন করে আরও সামনের দিকে। রাজ্যের মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও উন্নয়নমূলক কর্মসূচি সফল বাস্তবায়নের লক্ষ্যে এই পর্যালোচনা বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে পরিবেশ সংরক্ষণের বার্তা নিয়ে বিশেষ কর্মসূচির আয়োজন করল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। গান্ধীঘাট এলাকায় অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগেই গান্ধীঘাট এলাকায় এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে যুব কংগ্রেসের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার বার্তা তুলে ধরতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান সংগঠনের নেতারা। কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় এবং সেগুলির পরিচর্যার দায়িত্ব গ্রহণ করা হয়। উপস্থিত বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে এগিয়ে আসতে হবে এবং বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। 19শে জুন জননায়ক, এই দেশের প্রধান বিরোধী নেতা, যিনি এই দেশকে বাঁচানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, শ্রী রাহুল গান্ধীজির জন্মদিন। এবং আমরা দেখেছি কিছুদিন আগে যে এই ভারতীয় জনতা পার্টির কিছু সংখ্যক নেতারা এই দেশের কিছু সংখ্যক পুঁজিপতিদেরকে কিভাবে দিনের পর দিন এই দেশের যে জঙ্গলমহল, এই দেশের যে জঙ্গল যেখান থেকে সবচেয়ে বেশি অক্সিজেনের প্রোডাকশন হয়, সেখান থেকে তাদেরকে বিনামূল্যে জায়গা দান করে দিচ্ছে। এবং আমরা দেখেছি কিছুদিন আগে নিকোবর আইল্যান্ডে 1.5 কোটির মতন গাছ আদানির হাতে তুলে দেওয়া হয়েছে, যেখানে আদানি এক একটা গাছ 3.5 লাখ টাকা করে এগুলোর দাম, সেগুলো কেটে নিচ্ছে। আমাদের জলের নিচের যে জীবন, সেই জীবন তাতে এফেক্টেড। আমাদের যুব কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, রাহুল গান্ধীর জন্মদিনকে স্মরণীয় করে তুলতে সমাজ কল্যাণমূলক ও পরিবেশ বান্ধব বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে ক্রমবর্ধমান মাদক পাচারের বিরুদ্ধে সরব হল বামপন্থী 4টি যুব সংগঠন। আগরতলার প্রধান ডাকঘরকে ব্যবহার করে নেশা জাতীয় এসকফ সিরাপ সহ বিভিন্ন মাদকদ্রব্য রাজ্যে প্রবেশ করছে বলে অভিযোগ তুলে আজ প্রধান ডাকঘরের সামনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। তাদের দাবি, এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। রাজ্যে মাদক পাচার রুখতে প্রশাসনের আরও কঠোর ভূমিকার দাবিতে পথে নামল বামপন্থী 4টি যুব সংগঠন। শুক্রবার আগরতলার প্রধান ডাকঘরের সামনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, ডাক ও পার্সেল পরিষেবার অপব্যবহার করে নিয়মিতভাবে নেশাজাতীয় এসকফ সিরাপ সহ বিভিন্ন মাদকদ্রব্য রাজ্যে আনা হচ্ছে। এর ফলে যুব সমাজের মধ্যে নেশার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এবং সামাজিক অবক্ষয় বাড়ছে।
সংগঠনগুলির নেতৃবৃন্দ বলেন, শুধুমাত্র বাহকদের গ্রেপ্তার করলেই হবে না, এই পাচার চক্রের মূল হোতাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ডাকঘর ও পার্সেল পরিষেবার উপর আরও কড়া নজরদারি চালানোর দাবিও জানান তারা। আমরা স্তম্ভিত, মূলত বিজেপি এই রাজ্যটাকে কোথায় নিয়ে যাচ্ছে। এই শাসনে গত 8 বছরে ত্রিপুরা রাজ্যে সব দিক থেকে যদি পিছিয়ে যায়, একটা দিক থেকে ত্রিপুরা রাজ্য গোটা উত্তর পূর্বাঞ্চল এবং গোটা ভারতবর্ষের মধ্যে এগিয়ে যাচ্ছে। এবং এই কথাটা শুধু আমাদের নয়, তা স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন যে ত্রিপুরা আজকে মানব প্রচার, নেশা প্রচারে অন্যতম পরিণত। এবং এই যে নেশার রমরমা, এই যে মাদকের রমরমা, এটা অত্যন্ত উদ্বেগের। আমরা গত কয়েক মাস আগে লক্ষ্য করলাম এই রাজ্যে রেলের ওয়াগন ভর্তি করে নেশা আসে। পুলিশ উদ্ধার করলো রেল থেকে বিপুল পরিমাণ নেশা সামগ্রী। এবং একইভাবে আমরা গত 1 সপ্তাহ আগে যেটা লক্ষ্য করলাম, যে ডাকঘরের মধ্যে বিপুল পরিমাণ নেশা সামগ্রী ধরা পড়লো। কোথেকে আসলো? বিজেপি শাসিত গুজরাট থেকে আসলো। এবং মানুষ যখন গোটা রাজ্যে উদ্বেগের সাথে এই বিষয়গুলি প্রত্যক্ষ করছে, ঠিক 1 সপ্তাহের ব্যবধানে গতকালকে বিক্ষোভ চলাকালীন বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রতিবাদকারীরা মাদক বিরোধী অভিযানের জোরদার দাবি তোলেন। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপিও প্রদান করা হয়। প্রতিবাদী সংগঠনগুলির হুঁশিয়ারি, মাদক পাচার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবে তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা থেকে আসামে বিপুল গাঁজা পাচার মামলায় অভিযুক্তকে 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা করল আদালত। বৃহস্পতিবার এর চূড়ান্ত শুনানি শেষে উত্তর জেলা ও দায়রা আদালত মাদক মামলায় এই রায় ঘোষণা করেছেন। 2022 সালের 15 নভেম্বর চুড়াইবাড়ি থানা নাকা পয়েন্টে নিয়মিত যান তল্লাশির সময় পুলিশের হাতে ধরা পড়েছিল এক বিশাল গাঁজা পাচার চক্র। এসআই উষারানী দেবনাথের নেতৃত্বে পুলিশ একটি 12 চাকার ট্রাককে সন্দেহের ভিত্তিতে আটক করে। ট্রাকটির নম্বর ছিল WB59B3256। গাড়িতে থাকা 2 ব্যক্তি ফুলসাদ শেখ এবং সিজারুল শেখের বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়। জিজ্ঞাসাবাদের সময় তাদের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়লে চালক ফুলসাদ শেখ গাড়িতে নিষিদ্ধ সামগ্রী থাকার কথা স্বীকার করেন। এরপর তৎকালীন ওসি ধ্রুবজ্যোতি দেববর্মা এবং এসডিপিওর উপস্থিতিতে সমস্ত আইনি প্রক্রিয়া মেনে ট্রাকটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে চালকের আসনের নিচ থেকে 35টি এবং ট্রাকের ছাদ থেকে আরো 49টি বান্ডেল গাঁজা উদ্ধার হয়। মোট 84টি বান্ডেল থেকে উদ্ধার করা হয় 560 কেজি 600 গ্রাম গাঁজা। ঘটনার পর চুড়াইবাড়ি থানায় এনডিপিএস আইনের অধীনে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে এসআই পীযূষ কান্তি সাহা আদালতে চার্জশিট জমা দেন। বৃহস্পতিবার স্পেশাল এনডিপিএস কোর্টে মামলার শুনানি শেষে বিচারক সাক্ষ্য, প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা করে অভিযুক্ত সিজারুল শেখকে দোষী সাব্যস্ত করেন। আদালত তাকে 10 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও 2 মাসের কারাদণ্ডের নির্দেশ দেয়। আজকে এই কেসের সাজা ঘোষণা করেন এবং কনভিকশন আসামি সিজারুল এসকে কনভিকশন করা হয়, করিয়ে 10 বছরের সশ্রম কারাদণ্ড সঙ্গে 1 লাখ টাকার জরিমানা, অনাদায়ে আরও 2 মাসের জেল। পাশাপাশি বলতে হয় ফুলসাদ এসকে যে আসামি ছিল, বেইলে যাওয়ার পর সে আর এপিয়ার করেনি, তার এগেইনস্টে সাইনেডাই রেকর্ড করে। অন্যদিকে মামলার অপর অভিযুক্ত ফুলসাদ শেখ জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই পলাতক। তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সরকার পক্ষের আইনজীবী পার্থ পালের মতে এই রায় মাদক পাচারের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর লড়াইকে আরো শক্তিশালী করবে এবং ভবিষ্যতে পাচারকারীদের জন্য কঠোর বার্তা হিসেবে কাজ করবে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বিশালগড় মহকুমাতেও কি শুরু হতে চলেছে বুলডোজার অভিযান? সরকারি রাস্তা দখল করে গড়ে ওঠা বাড়িঘর ও দোকানপাটের বিরুদ্ধে এবার কড়া অবস্থানে প্রশাসন। শুক্রবার বিশালগড় মহকুমা প্রশাসন ও NHITCL এর যৌথ অভিযানে চরিলামে বেআইনি দখলদারদের চিহ্নিত করা হয়। দখলদারদের 5 দিনের মধ্যে জায়গা খালি না করলে উচ্ছেদের হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।
জাতীয় সড়কের জমি দখল করে নির্মিত বাড়িঘর ও দোকানপাটের বিরুদ্ধে অভিযান শুরু করল বিশালগড় মহকুমা প্রশাসন এবং NHIDCL। শুক্রবার চরিলাম বন দফতরের সামনে থেকে বিশ্রামগঞ্জ বাজার পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় যৌথভাবে পরিদর্শন চালানো হয়। অভিযান চলাকালীন সরকারি রাস্তার জমি বেআইনিভাবে দখল করে নির্মাণ করা বিভিন্ন দোকানপাট এবং প্রতিষ্ঠান চিহ্নিত করা হয়। সংশ্লিষ্ট দখলদারদের 5 দিনের সময়সীমা দিয়ে নোটিশ প্রদান করা হয়েছে। মহকুমা প্রশাসনের DCM প্রসেনজিৎ দাস জানান, নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের নির্দেশ মানা না হলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে বুলডোজার চালিয়ে অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আরে সুপ্রিম কোর্টের ভাটিক অনুযায়ী এই কাজটা করতে হচ্ছে। প্রশাসন আমরা প্রতিনিয়ত তাদেরকে বলছি যে NH এর জায়গাতে যে হারে অ্যাক্সিডেন্ট হচ্ছে সারা আমাদের এই রোডগুলোতে, তার জন্য আমাদের মিনিস্ট্রি থেকেও আমাদেরকে ডিএমদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে NH এর জায়গায় এনক্রোচমেন্ট করার জন্য। তো এই কাজটাই আমরা আজকে শুরু করছি। বিশালগড় করব, আগে প্রথম বিশ্রামগঞ্জ শুরু করছি, ডিএম স্যার রেসিডেন্স থেকে আমরা বিশ্রামগঞ্জ বাজার পর্যন্ত যাব। এই অভিযানে প্রশাসনের পাশাপাশি বিশালগড় ও বিশ্রামগঞ্জ থানার পুলিশ বাহিনীও উপস্থিত ছিলেন। ফলে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয়, নোটিশ প্রাপ্তরা নির্ধারিত সময়ের মধ্যে নিজেরাই অবৈধ দখল সরিয়ে নেয় নাকি প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হয়, সেটাই এখন দেখার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বিশ্রামগঞ্জে চোরের থাবা পড়ল বিদ্যুৎ দপ্তরের ট্রান্সফরমারে। বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ছেছুরিমা এলাকায় জাতীয় সড়কের পাশে থাকা একটি 63 kVA বিদ্যুৎ ট্রান্সফরমারের ভেতর থেকে কয়েল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা এই চুরি সংঘটিত করেছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্রামগঞ্জ ইলেকট্রিক সাব ডিভিশনের SDO সৌরভ রিয়াং জানান, ট্রান্সফরমারের ভেতর থেকে কয়েল চুরি হয়েছে এবং চুরি যাওয়া সামগ্রীর আনুমানিক বাজার মূল্য প্রায় 20,000 টাকা। এই ঘটনায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি সরকারি সম্পত্তির নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার খবর পেয়ে ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। শুনলাম বিষয়টা কি? অ্যাকচুয়ালি ট্রান্সফরমার বলতে আমার একটা ট্রান্সফরমার নষ্ট হয়েছিল 17 তারিখ বজ্রপাতে LI স্কিমের। আমরা এটা গতকালকে এটা রিপ্লেস করেছিলাম, কিন্তু রাত হওয়াতে লেবাররা আর এটা আনে নাই। রাত্রেবেলা আনুমানিক ভোর 1:41 থেকে 2:46-এর মধ্যে আননোন মিসক্রিয়েন্ট এরা এসছে এবং ট্রান্সফরমারের কয়েল খুলে নিয়ে গেছে, চুরি করে নিয়ে গেছে এবং আমি এটা থানাকেও ইনফরমেশন করেছি। এদিকে পশু সম্পদের স্বাস্থ্য সুরক্ষা এবং সংক্রামক রোগ প্রতিরোধে আধুনিক ভ্যাকসিন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরতে আগরতলায় অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ সেমিনার। প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দপ্তরের শীর্ষ আধিকারিক ও বিশেষজ্ঞরা। আগরতলার প্রজ্ঞা ভবনের 3 নম্বর প্রেক্ষাগৃহে প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের উদ্যোগে সংক্রামক বোভাইন রাইনোট্রাকাইটিস, IBR, থিলেরিওসিস এবং সিস্টিসার্কোসিস রোগের বিরুদ্ধে ভেটেরিনারি ভ্যাকসিন বিষয়ক এক সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের সচিব দীপা ডি নায়ার। এছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিক, পশু চিকিৎসক এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞরা। সেমিনারে গবাদি পশুর বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধে আধুনিক ভ্যাকসিন ব্যবস্থার ভূমিকা, রোগ শনাক্তকরণ এবং পশু সম্পদের স্বাস্থ্য সুরক্ষায় গ্রহণযোগ্য পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, উন্নত ভ্যাকসিন প্রযুক্তির মাধ্যমে প্রাণী সম্পদের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং অর্থনৈতিক ক্ষতি কমানো সম্ভব। পাশাপাশি খামারিদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো টিকাকরণ কর্মসূচি বাস্তবায়নের ওপরও গুরুত্ব আরোপ করা হয়। प्रज्ञा भवन में हमने ARDD और इंडियन इम्यूनोलॉजिकल लिमिटेड जो वैक्सीन प्रोड्यूसिंग कंपनी है उनके साथ मिलके इमर्जिंग डिजीज पे हमने एक सेमिनार का आयोजन किया है। इसमें जितने भी हमारे वेटनरी डॉक्टर्स हैं, डिप्टी डायरेक्टर हैं, असिस्टेंट डायरेक्टर हैं और जितने भी जो वैक्सीन से डील करते हैं उन सबको बुलाया गया है। और जो न्यू टेक्नोलॉजी वैक्सीनेशन में है, पशुओं के वैक्सीनेशन में, और न्यू टेक्नोलॉजी जो आ रहा है उसको हम लोग इंडियन इम्यूनोलॉजिकल लिमिटेड जो NDDB का सब्सिडरी कंपनी है
उसके साथ मिलके हम एक सेमिनार का आयोजन किया है, जिससे यहाँ के जो जितने भी डॉक्टर्स हैं उनके लिए प्रोफेशनल एफिशिएंसी हो और उनका स्किल बढ़े, और जो नए नए टेक्नोलॉजी, नए नए जो एडवांसमेंट आ रहा है फील्ड में, इसके बारे में उनको जानकारी हो, जिससे कि नए डिजीजेज हमारे स्टेट में नहीं फैले और जो डिजीजेज प्रिवलेंट है उसको कैसे हम लोग रोकने का काम करेंगे, इसके लिए सेमिनार आयोजित किया जा रहा है। এই ধরনের উদ্যোগ পশু সম্পদ খাতের সার্বিক উন্নয়ন এবং প্রাণী সম্পদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও মত প্রকাশ করেন উপস্থিত বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজধানী আগরতলায় ফের নেশা বিরোধী অভিযানে বড় সাফল্য পুলিশের। শিবনগর এলাকার অরুন্ধতী অ্যাপার্টমেন্টের একটি ভাড়া ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশার সিরাপ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক তরুণী বধূকে। রাজ্যে ক্রমবর্ধমান মাদক বাণিজ্যে জড়িয়ে পড়ছেন একাংশ যুবতী, গৃহবধূ এবং মহিলা। এবার আগরতলার বুকে নিষিদ্ধ ফেন্সিডিল সহ ধরা পড়লেন এক যুবতী, গৃহবধূ। ঘটনা বৃহস্পতিবার রাতে। এদিন বিকেলে আগরতলার প্রধান ডাকঘরে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ। সেই ঘটনার জের ধরে পুলিশের অভিযানে শিবনগর কলেজ স্ট্রিট এলাকা থেকে উদ্ধার হয় আরও কিছু নিষিদ্ধ কফ সিরাপ। রাজধানীর শিবনগর এলাকার অরুন্ধতী অ্যাপার্টমেন্টে অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালীন কৃষাণু দেবের ভাড়া দেওয়া একটি ফ্ল্যাট থেকে প্রচুর পরিমাণ নেশার সিরাপ উদ্ধার করে পুলিশ। ওই ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন লিটন ও তার স্ত্রী। পুলিশ ঘটনাস্থল থেকে সেই জনজাতি তরুণী গৃহবধূকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। উদ্ধার হওয়া নেশার সিরাপের উৎস এবং এর সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। টোটাল 749 স্টক পাওয়া গেছে, যে নেশা জাতীয়, যেটা আপনারা জানেন এনডিপিএস আইটেম। তো আমরা এখন সেটার প্রসেস করছি, একদম একটি স্পেসিফিক এফআইআর নেওয়া হবে এবং এর সাথে যারা জড়িত আছে সব কিছু আমরা জিজ্ঞাসাবাদের পর আমরা বিস্তারিত বলতে পারবো। এখন জাস্ট আমরা প্রসেস করছি। এই মুহূর্তে আপনাদের সামনে তো সব কিছু করলাম। পুলিশের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরেই ওই ফ্ল্যাটকে কেন্দ্র করে নেশাদ্রব্যের কারবার চলছিল। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীকালে পুলিশ মামলা নিয়ে আটক গৃহবধূকে মাদক মামলায় গ্রেপ্তার করে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগামীকাল শনিবার বাঙালির অন্যতম জনপ্রিয় পারিবারিক উৎসব জামাই ষষ্ঠী। ষষ্ঠী পর্বকে সামনে রেখে ইতিমধ্যে জমে উঠেছে বাজার। জামাই পছন্দের ইলিশ মাছ সহ চাহিদা রয়েছে অন্যান্য মাছ মাংসের। ব্যস্ততা দেখা গেছে ফুল এবং অন্যান্য পুজো সামগ্রীর দোকানেও। যদিও বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার কারণে ব্যবসায় কিছুটা প্রভাব পড়েছে বলে জানিয়েছেন অনেকেই। শনিবার পালিত হবে জামাই ষষ্ঠী। বাঙালি সমাজে এই দিনটি শাশুড়ি ও জামাইয়ের বিশেষ সম্পর্কের উৎসব হিসেবে পরিচিত। তবে এবছর আষাঢ় মাসে ষষ্ঠী তিথি পড়ায় উৎসব পালন নিয়ে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছিল কিছুটা দ্বিধা। পণ্ডিতদের মতে পুরনো জামাইদের আশীর্বাদ ও মাথায় জল দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তবে নতুন জামাইদের আশীর্বাদ না করাই শাস্ত্রসম্মত বলে মতামত তাঁদের। ফলে অনেক পরিবারই সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে। অন্যদিকে জামাই ষষ্ঠী উপলক্ষে বাজারে বেড়েছে ভিড়। ষষ্ঠী পুজোর বিভিন্ন সামগ্রী, ফলমূল, মিষ্টি ও পূজার উপকরণ নিয়ে বসেছেন বিক্রেতারা। ক্রেতাদের উপস্থিতিও বেশ ভালো বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে সব বিক্রেতার অভিজ্ঞতা এক নয়। একাংশের অভিযোগ, আকাশে মেঘলা আবহাওয়া ও ঘন ঘন বৃষ্টির কারণে প্রত্যাশামতো বিক্রি হচ্ছে না। আবহাওয়ার প্রভাবে বাজারে ক্রেতাদের আনাগোনা কিছুটা কমেছে বলেও জানান তারা। জামাই ষষ্ঠী বানা প্রচুর বই মোটামুটি ভালোই। আজকে তো আসি মানে বেশি একটা আকাশে খারাপ খারাপ হই তো নতুন জামাই বলে এবার ষষ্ঠী কি একটা নাম আমি বানা হয়ে বলছি গরম চা, হলুদের জিপ, বাঁশের জিপ, হাতের বানা, বেলপাতা। তবু উৎসবের আমেজে বাজারে এখন ব্যস্ততা তুঙ্গে। জামাই ষষ্ঠীকে কেন্দ্র করে পরিবারগুলির প্রস্তুতি শেষ মুহূর্তে পৌঁছেছে। আর সেই প্রস্তুতির ছাপ স্পষ্ট রাজধানীর ছোট বড় বাজারগুলোতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।